আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ওয়াকফ আইন তো শুধুমাত্র ট্রেলার, ওয়াকফ আইন শুধুমাত্র ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়, এমন ইঙ্গিত দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিয়েছেন ইউসিস লাগু, আবার এখনো পর্যন্ত বিরোধীরা এই ওয়াকফ আইনকে নিয়ে গিলে হজম করতে পারেনি। তার মধ্যে ইউসিসের বার্তা, সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অসীম রয়। আজকে আবার চলে আসছি আমার ছোট্ট চ্যানেলের সঙ্গে। অসীম রয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। নরেন্দ্র মোদী আজকে গিয়েছিলেন হরিয়ানাতে যমুনা নগরে, যেখানে গিয়ে তিনি হিজরা এয়ারপোর্ট উদ্ঘাটন করেছেন এবং ফার্স্ট ফ্লাইট হিজরা এয়ারপোর্ট থেকে গেছে অযোধ্যা। না, আমাদের জন্য এই বিষয়টা জানিয়ে দিই যে এটা হরিয়ানার ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমাদের পশ্চিমবঙ্গে তো সরকার আন্দোলন করে, আমরাও আন্দোলন করি, শিক্ষকও আন্দোলন করে, আমরা এখন আন্দোলনে ব্যস্ত। ডেভেলপমেন্টটা নিয়ে আমরা একটু পরে ভাববো, ওটা নিয়ে আমাদের এখন ভাবার টাইম নেই, কারণ আমাদের সরকার আন্দোলন করে। তো এখানে তো সেটা চলে না, এখানে হরিয়ানা ডেভেলপমেন্ট হচ্ছে, যেখানে আবার আরেকটা এয়ারপোর্ট হলো, আবার নাম হচ্ছে, এবং সেখান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে ওয়াকফ আইনকে নিয়ে যেভাবে ভুল বোঝানো হচ্ছে, যা যা চলছে, এটা ঠিক নয়। কিন্তু আমি বলে দিই আপনাদেরকে যে যতই সংবিধান হাতে নিন আর আর আম্বেদকর স্যারের সামনে রাখুন, আজকে 134 জন জয়ন্তী ছিল বি আর আম্বেদকরের, তো জানিয়ে দিই যে যতই সংবিধান হাতে রাখুন ইউসিসি তো লাগু হবে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ইউসিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে ইউসিসি কে ইউনিফর্ম সিভিল কোড হিসেবে প্রধানমন্ত্রী দেখছেন সেকুলার সিভিল কোড হিসেবে। এখন প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে সেকুলার বিষয়টা হওয়া উচিত, নেতাদের সেকুলার বিষয়টা থাকা উচিত, প্রধানমন্ত্রীর মধ্যে সেকুলার বিষয়টা থাকা উচিত বিচার ব্যবস্থার মধ্যে। সুতরাং অতি অবশ্যই জানিয়ে দিই যে ওয়াকফের পর এবার নেক্সট আসতে চলেছে ইউসিসি। আপনাদের মধ্যে অনেকেই মাথায় আসবে যে এখনো পর্যন্ত ওয়াকফ নিয়ে এত আন্দোলন চলছে, এত কিছু চলছে, তার মধ্যে আবার নেক্সট একটা স্টেপ নেওয়া। ইউসিসি তো জানিয়ে দিই আপনাদের, কোথাও আন্দোলন চলছে না, কিন্তু চলছে না। পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদকে দেখে জাজ করবেন না, কারণ শুধুমাত্র অশান্তি মুর্শিদাবাদে হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হচ্ছে, আজকেও ভাঙেরও হলো, তা এটা পশ্চিমবঙ্গে হচ্ছে, বাইরে কোথাও হচ্ছে না। আর থাকলো কথা নেতাদের, তো সেটা ছোট্ট করে আপনাদের সামনে এক্সপ্লেন করে দিই। আইনকে নিয়ে আমি বলছিলাম, এখানে একটু হলেও ডিএমকে যেটুকু পাওয়া যায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা বলেছিলাম আমি, ডিএমকে একটু পাওয়ার জন্য পাওয়ারটাও সরিয়ে নেওয়া হয়েছে নীতিশ কুমার এবং টিডিপির চন্দ্রবাবু নাইডু। এবং তো এমন কোনো বিরাট ব্যাপার না যেখানে প্রধানমন্ত্রী ওয়াকফ আইন পাস হবার পর এই প্রথমবার সর্বজনীনভাবে বক্তব্য রেখেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে যারা মুসলিম সম্প্রদায়ের এত সম্পত্তি দানের থাকার পরেও এরাই সাইকেলের দোকানে এখনো পর্যন্ত টায়ারের পাংচার সারাচ্ছে, কেউ টিন ভাঙা লোহা ভাঙা করে যাচ্ছে, টিন ভাঙা লোহা ভাঙা করে যাচ্ছে। বলতে গেলে বেশিরভাগই হচ্ছে গরিবের রেখার নিচে, আর বেশিরভাগই হচ্ছে আনএডুকেটেড। তো এবার এখানে ফিরাদ হাকিমের মত নেতার কথা বলেন না, কারণ এনাদের ঘুম চলে যাচ্ছে এই কারণেই। কারণ যদি এই ওয়াকফ আইন যে ইমপ্লিমেন্ট তো হয়ে গেছে, এবার যে মার্বেল শোরুম খুলে বসে রয়েছেন সেটা তো হাত থেকে বেরিয়ে যাবে, কেন্দ্র সরকার দখল করে নেবে। এইখানে হচ্ছে সমস্যা।
আর যদি আপনারা বলেন যে ওয়াকফ আইনকে নিয়ে যেভাবে ভুল বুঝিয়ে ফেয়ারওয়েল রিলেটেড কথা বলা হচ্ছে, এটা নাকি ফেয়ারওয়েলের ইউজ করা হয়, যে ক্ষেত্রের ইনফরমেশন তথ্য বলছে যে 1%-এরও নিচে এটা ফেয়ারওয়েল পারপাসে ইউজ হয়। আন্দোলন কোথাও হচ্ছে না, ফ্যাক্ট এটা। মুসলিম সমাজের হিতে যেমন 3 তালাক হয়েছিল, কারণ যেটুকু আমি পড়ে বুঝেছি, বাকি আর কি কি রয়েছে, আর এটাই রয়েছে যে দুম করে যখন ওয়াকফ বোর্ড কোন জায়গাকে নিজের বলে দাবি করছে, তো সেটা দুম করে তার জায়গা হবে না, সেখানে একটা ইনভেস্টিগেশন হবে। কনস্টিটিউশন যে সমস্ত অফিসাররাই দিয়েছেন, অফিসাররা ইনভেস্টিগেশন করে যার জায়গা যেভাবে মেবি ওয়াকফের জায়গা হলে ওয়াকফ পাবে, আর অন্য লোকের জায়গা হলে সে পাবে। যেখানে কেরালার তথ্য আমাদের কাছে রয়েছে যে 1150-এরও উপর মামলা রয়েছে, 550টি মামলা মুসলিম সম্প্রদায়ের যারা নিজেদের জায়গা ফেরত পেতে চাইছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। আর যারা ওয়াকফ আইনকে নিয়ে পড়েছেন, আমি অ্যামেন্ডমেন্ট কি কি আর্টিকেল অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে আমি সেটাও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। তো আইনের মধ্যে আমি গন্ডগোল কিছু দেখিনি, বাকি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের সমাজকে ভরকানো হচ্ছে, ভরকানোর কাজ করছেন ফিরহাদ হাকিমের মতো নেতা, যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে বক্তব্যের রেখেছেন। 500 জন বাড়ি ছাড়া তো কি কি হয়েছে, তারা তো বাংলার মধ্যেই আছে, বাংলা থেকে তো বেরিয়ে যায়নি, বাংলার মধ্যে ঘর ছাড়া। এবার সিম্পল সিম্পলসা কথা, একবার ভেবে দেখুন, যে ব্যক্তি মার্বেলের শোরুম চালাচ্ছে ওয়াকফ আইনের জন্য, তাতেই বুকে ধরপড়ানি শুরু হয়ে গেছে। সেই ব্যক্তি একবার ভাবলো না যে মার্বেলের শোরুম তো ছোট্ট বিষয়, একজন ব্যক্তিকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, সে বাড়ি ঘর ছেড়ে মানে তারা বাড়ি ছাড়া মানে আর কি থাকলো, ক্যাম্পে চলে গেছে। ভারতের মধ্যেই এরকম ভারতীয়রা রেফিউজি হয়ে গেছে, ক্যাম্পে চলে গেছে। সেই জায়গায় ফিরহাদ হাকিমের মতো নেতাদের বক্তব্য একটু চিন্তাজনক। মানে সত্যি আমাদের দেশের একমত একদমই হিতে না, একটু চিন্তাজনক। এবার কেন্দ্র সরকারের কাছে পশ্চিমবঙ্গ স্পেশালি মুর্শিদাবাদকে নিয়ে স্টেপ নেওয়ার টাইম চলে এসেছে, যেখানে ইউসিসি ছাড়া আমাদের কাছে এটাও আপডেট রয়েছে যে এক দুদিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। পশ্চিমবঙ্গে এরকম খবর আসছে, যেখানে কার্তিক মহারাজ নিজে জানিয়েছেন যে বাংলাদেশের হিন্দু নিয়ে চিন্তিত ছিলাম, তাদেরকে নিয়ে আমি এত কথা বলতাম, আজকে আমি বাধ্য হচ্ছি অমিত শাহের সঙ্গে দেখা করার, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। আমি চিঠি লিখে জানিয়েছি যে মুর্শিদাবাদের অবস্থা ভালো না। কার্তিক মহারাজ খুব শীঘ্রই দেখা করতে চাচ্ছেন অমিত শাহের সঙ্গে, এবং আমার যতদূর ধারণা মুর্শিদাবাদ মালদার মতো সেন্সিটিভ জায়গায় যতগুলো কারণ হিন্দুরা মার কুটে না, আমি যতদিন ধরে এই দেখছি, এই ভিডিওগুলি দেখছি বা এই খবরগুলো শুনছি, তা বিন্দু মাত্র যদি তাৎপর এই টাইমে হতেন, তাহলে হয়তো এত মারদাঙ্গা হতো না। যেখানে বুঝতেই পারছেন যে হিন্দুরা বিএসএফ এর পা ধরছেন যে ক্যাম্পে করে থাকুন, কারণ তাদের মধ্যে মারকুটের ব্যাপারটা নেই, জোর করে তো আনতে পারবেন না, নেই তো সেটা নেই। কারণ রামনবমীর মতো একটা বড় কিছু ঘটে গেলে, রামনবমী হয়ে গেল, সেখানে আপনারা একটাও জায়গা শুনলেন যে লুট হয়ে গেল, দাঙ্গা হয়ে গেল। দেখুন, বয়স না এটাকে বলা হয়, মানে আমি বয়সের কথা বলছি না, এটাকে বলা হয়, সেটা সত্যি, সেটাই বলছি। ডেঙেছে, কোথাও লুটপাট হয়েছে, কোথাও চুরি হয়ে গেল, কোথাও কেউ মা বাবাকে বাঁচাও বাড়ির থেকে বেরিয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছে। মমতা ব্যানার্জি প্রশাসন যদি একটু তৎপর হতেন, তাহলে এই ঘটনা ফিরহাদ হাকিমের কথা বলা মতোই আপনাদেরকে কুণাল ঘোষ
কুণাল ঘোষ এক্সপ্রেশনে এই বিন্দু মাত্র উচ্ছে ও পুলিশের ভূমিকা। পুলিশ চাইছেন যে কোনোভাবেই যেন রাষ্ট্রপতি শাসন না হোক, কারণ সরকার চাইছেন যে কোনোভাবেই যেন আমাদের রাজ্যের রাষ্ট্রপতি শাসন না হোক। সেই কারণে বারবার পুলিশ প্রশাসন বোঝানোর চেষ্টা করছেন যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। সিচুয়েশনের পরিস্থিতি একবারেই বাইরে চলে গেছে, রাষ্ট্রপতি শাসনের মতোই উপযুক্ত সময় এটা, যেখানে আজকে আবার শামশেরগঞ্জের জাফরাবাদ উত্তপ্ত হয়েছে দুপুর বেলায়। এই সেই জাফরাবাদ যেখানে মারা গেছেন, যেখানে যার বাবা আর ছেলে বাড়ির লুটপাট আটকাতে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, যার নাম হচ্ছে হরগোবিন্দ দাস আর চন্দন দাস প্রাণ দিয়েছেন। প্রাণ চলে গেছে, দিদি বলেছেন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। আচ্ছা, যেখানে আজকে ঘটনাটি ঘটেছে, একটি আম বাগানে হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে আবার একটা গ্রুপ চড়া হয়। সেই চড়া হওয়া দেখে বাসিন্দারা সব ঘাবড়ে যায় যে কি হলো আবার। এই জাফরাবাদের 4 জন বিএসএফ তো অলরেডি মহল্লায় রুট মার্চ তো করছিলেনই, আসলে সঙ্গে 4 জন বিএসএফ আম বাগানের চারিদিকে সমস্ত জায়গায় প্রচুর আম বাগান রয়েছে, আম বাগানের এরিয়াতে যায়, হঠাৎ করে বিএসএফ কে লক্ষ্য করে চারিদিকে দিয়ে মব ঘিরে ফেলতে লাগে। বিএসএফ কে লক্ষ্য করে মব ঘিরতে লাগে মানে আপনারা ভাবতে পারছেন সেখানে কোন রকমের 4 জন বিএসএফ নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আরো সমস্ত বিএসএফ কে নিয়ে ওই আম বাগানে গিয়ে আটক করে এবং খোঁজে যে কারা ভাই, যেখানে জিরো টলারেন্স 180 জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, আর সেই বিএসএফ এর হাত পা ধরছেন। গ্রামবাসীরা বলছেন যে আপনারা যেন আমরা না যান, আমরা ঘুমাতে পারছি না, এই সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। আপনাদেরকে জানিয়ে দিই 16 তারিখের মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে যাবার কথা, কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে যাবার কথা রাজ্য সরকার বলছেন যে এত খরচ নিতে পারবো না। কেন্দ্রীয় বাহিনী মানে এত অবস্থা খারাপ, কে টানবে, এত খরচ আমরা নিতে পারবো না, তাতে মানুষ মরছে মরুক, এরকম একটা পরিস্থিতি বলেননি। সেটা হাইট বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী প্রচুর খরচা, সেটা আমরা তুলতে পারবো না। হাইকোর্ট বলছেন যে মানুষের প্রাণ আগে, বিচারপতি সোমেন সেনের ডিভিশন বলছেন যে মানুষের প্রাণ আগে নাকি আপনার টাকা আগে। তারপর মোতায়েন করা হয়েছে যে বিএসএফ আবার 16 তারিখে চলে যাবে, পরিস্থিতি কিন্তু আন্ডার কন্ট্রোল। সুতরাং পুলিশের মতে আমার মতে নয়, আমি তো দেখতেই পাচ্ছি আজকের ভাঙচুর হচ্ছে, তো সুতরাং কেন্দ্র সরকার রাইট টাইম কিছু বড় ডিসিশন নেওয়ার আর রাষ্ট্রপতি শাসন লাগানোর উপযুক্ত সময়, কারণ আমাদের পশ্চিমবঙ্গ জ্বলছে, পশ্চিমবঙ্গের মধ্যে গৃহযুদ্ধ চলছে, কেউ শান্তিতে নেই। আচ্ছা, এই সাম্প্রদায়িক দাঙ্গা বলবেন না, কারণ ডেফিনেশনটা ঠিক মানতে পারছি না। সাম্প্রদায়িক দাঙ্গা মানেটা মুসলিম সম্প্রদায়ের লোক আটক করে হিন্দু সম্প্রদায়ের লোক অ্যাটাক করছে, দুজনের মধ্যে দাঙ্গা তো নয়। হিন্দু সম্প্রদায়ের লোক অ্যাটাক তো করছে দূরের কথা, তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে তারা এই ঝামেলা তারা বুঝতেই পারছে না যে সরকারের কাছে গেলে সরকার বলবে যে আন্দোলন করছি, আমরা এবার আন্দোলন নামবো। কেন্দ্র সরকারের কাছে যাবে তো কেন্দ্র সরকার বলবেন যে ডেমোক্রেসি রয়েছে, আমরা কি করে দুম করে হস্তক্ষেপ করতে পারি। কিন্তু তারপরেও এইবার ভালো লাগলো যে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে, যদিও ইতিমধ্যে 5 জনের প্রাণ বেঁচে গেলে একজন লয়াল, আমি যার নাম বলবো আপনারা চেনেন, যদি এই পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে বেড়ান আর তিনি আবার নিজের ইউনিফর্ম চেঞ্জ করার টাইম পান না, যেখানে দাঁড়ান সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে পরিচয় দেন যে আমি লয়ার, সেই ব্যক্তি বলেন যে এবার সময় চলে এসছে
ব্লাড দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। ওনার রক্তের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু এই যে এজাজ আহমদের রক্ত চলে গেছে, মানে একজনের প্রাণ চলে গেছে, হকার একজনের প্রাণ চলে গেছে, একজন ভরকাচ্ছেন যে আমার রক্ত দেওয়ার কথা, আরেকজনকে প্রাণ যাচ্ছে। আমি সিম্পল ইকুয়েশন আপনাদেরকে বলছি। সুতরাং সিচুয়েশন কন্ট্রোল করতে গেলে ডেফিনেটলি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর অতি অবশ্যই মালদা মুর্শিদাবাদের লোককে যদি বাঁচাতে হয়, সুস্থভাবে বাঁচাতে হয়, তাহলে এটাকে ইউটি করা ইমিডিয়েট দরকার বলে আমি মনে করি। তার পাশাপাশি তো শুধুমাত্র আমাদের ইটারনাল ম্যাটার পশ্চিমবঙ্গের ব্যাপার গেল, কিন্তু আরেকটা বড় সড়ো ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে জানাই, এটাও ল্যান্ডমার্ক ওয়ালা জাজমেন্ট ঘোরানোর চেষ্টা করেছে মোদি সরকার। এটাও একটা বিরাট বড় খবর, যেখানে রিভিউ পিটিশন ফাইল করতে পারেন মোদি সরকার। কারণ জাজমেন্টটা এসেছিল গভর্নমেন্টের একটু এগেনস্টে, যেখানে রাজ্যপাল আর রাষ্ট্রপতির যে রাইট রয়েছে, যে পাওয়ার রয়েছে, সেটাকে ডাইলুট করার চেষ্টা হয়েছে। ডাইলুট মানে শেষে করে দেওয়ার চেষ্টা হয়েছে। যে মামলার কথা আমি বলছি, এটা ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য সরকারের ভার্সেস রাজ্যপাল মামলা। এটা হাই ভোল্টেজ মামলা, যেটার রিভিউ পিটিশন ফাইল হচ্ছে। এটা সেই রিভিউ পিটিশন নয় যে মমতা ব্যানার্জির যোগ্য অযোগ্য তালিকা নিয়ে পৌঁছে গেলেন, এই যে আমি রিভিউ পিটিশনে ফাইল করে নিলাম, যে এই এটাই ভোল্টেজ মামলা রিভিউ পিটিশনে যে এসেছিল আইনসভা পাস হওয়া বিল নিয়ে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হবে। এই মামলাতে কেন্দ্র সরকার যাচ্ছেন রিভিউ পিটিশন ফাইল করতে, যে একটু থেমে বেশি হচ্ছে। আমাদেরও পাওয়ার আছে, সরকারে আমরাই আছি, তো একটুখানি ভাবতে হবে ডিভিশন দেওয়ার আগে। দুমদাম রাষ্ট্রপতি আর রাজ্যপালের পাওয়ারকে কমিয়ে দিলে চলবে না। কারণ কনস্টিটিউশন যেমন সুপ্রিম কোর্টকে রাইট দিয়েছেন, সেরকম আমারও রাইট আছে, একটু বুঝে নিতে হবে, কনফ্লিক্ট করে চলবে না। আপনাদেরকে জানিয়ে দিই যে এই রায়টা আসার পর সব থেকে বেশি খুশি হয়েছিলেন আমাদের বিধানসভার স্পিকার মহোদয়, যার নাম হচ্ছে বিমান ব্যানার্জি। তিনি সিভি আনন্দ বোসকে বলে ফেলেন আরো একটা, এইবার তো রায় পেয়ে গেছে, এবার দেখে নেব। কেন বলছি সেটাও জানিয়ে দিই। আসলে বিষয়টা হচ্ছে যে বিচারপতি জেবি পিডিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চে রায় দেওয়া হয়েছিল তামিলনাড়ু রাজ্য সরকার ভার্সেস রাজ্যপালের মামলায়, যেখানে মামলাটি একটা ছিল যে রাজ্যপাল রাষ্ট্রপতি প্রচন্ড ডিলে করছেন, বিল পাস করছি আমরা বিধানসভায়, তারপরেও সেটা কার্যকর হচ্ছে না। বিষয়টাকে নিয়ে মানে বিভিন্ন রকম হিয়ারিং সমস্ত পক্ষ শোনা হয়, তারপর একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দেওয়া হয় 8 এপ্রিল, যেদিন বলা হয় যে আইনসভায় পাস হওয়া বিল নিয়ে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ বিধানসভায় যখনই কোনো বিল পাস হবে, সেই বিলটাকে নিয়ে 3 মাসের মধ্যে এই রাজ্যপালকে রাষ্ট্রপতির কাছে যদি পাঠানো হয়, সেটাও 3 মাসের মধ্যে, মানে পাওয়ার বেঁধে দেওয়া। ভাবুন, যদি হচ্ছেন যে প্রথম নাগরিক রাষ্ট্রপতি, তার পাওয়ার বেঁধে দিচ্ছে সুপ্রিম কোর্ট, এই প্রথম নাগরিকের ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে, যদি 3 মাসের মধ্যে বিলটাকে পাস না করায়, কার্যকর না করে, রাজ্যপাল যদি সাইন না করে, তাহলে বিল অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে। যেটা ভারতের ইতিহাসে প্রথম হলো তামিলনাড়ুর মামলাতে। বিধানসভায় দুবার 10টি বিল পাস করিয়েছেন, সেখানকার বিধানসভায় পাস করানো হয়েছে সেই বিল,
রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই কার্যকর হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে সিম্পল, এক্সাক্ট বিধানসভায় কোন বিল পাস করানো হলো সেই বিল রাজ্যপালের টেবিলে গেল, রাজ্যপাল বিলটাকে নিয়ে ভাবলেন যে না এটা আমি ডিসিশন নিতে পারছি না, বিলে হচ্ছে সেই বিলটাকে নিয়ে আমি বললেন যে এবার রাষ্ট্রপতি বিচারকে রিচেক করবেন, রাষ্ট্রপতির কাছে গেল মামলাটা, তিনি সাইনও করতে পারবেন বা রিফিউজ করতে পারবেন, সেটা পুনরায় আবার বিধানসভায় ফিরে আসবে। তো এখন এখানে বলা হতো যে না, দুবার যদি ফিরে আসে তাহলে বিলটা যদি পাস হয়ে যায় সেকেন্ড বার তাহলে সেটা কার্যকর হয়ে যাবে। আর এই ল্যান্ডমার্ক ডিভিশনের জন্য কি হলো, 10টি বিল যেটা তামিলনাড়ুর বিধানসভায় পাস হয়ে রয়েছিল সেটা উধাও, রাজ্যপাল আর রাষ্ট্রপতির সাইন ছাড়া কার্যকর হয়ে গেল। তার মানে এই দুটো পোস্টের তো দরকারই নেই, বুঝতেই পারছেন। তো রাজ্যপাল দ্রুত, মানে আমি ল্যাঙ্গুয়েজ সিম্পল ভাষায় বোঝাচ্ছি আপনাদেরকে, যে কেন্দ্র সরকার একজন পাঠানো সিভি আনন্দ বোসের মত, একজন ব্যক্তি যিনি রাজ্য সরকার কিভাবে কাজ করছে, ল অ্যান্ড অর্ডার প্রপারলি মেনটেন করছেন কিনা সমস্ত কিছু দেখাশোনা করেন। তাই তো তাহলে যদি পাওয়ার কেড়ে নেওয়া হয় তাহলে তার তো দরকার নেই, তাহলে নর্মালি স্টেট যেমন চলছে চলুক, এটাকে নিয়ে রিভিউ পিটিশন ফাইল করার কথা ভেবেছে মোদি গভর্নমেন্ট। বোঝানোর চেষ্টা করেছেন যে ঠিক আছে, ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন একটু মডিফিকেশন করতে হবে, তো একটু ভাবতে হবে। তো সবাই আমি সুপ্রিম, মানে আমি খুশি তাই করে দিলাম বিলটা, রাষ্ট্রপতি অনুমোদন ছাড়াই কার্যকর হয়ে গেল। ভারতের ইতিহাসে প্রথমবার এটা হতে পারে না। এবার আপনারা বলেন যে রিভিউ পিটিশন ফাইল করলে কি হবে। এটা হচ্ছে যে মমতা ব্যানার্জি মামলা নয়, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এটা হাই ভোল্টেজ মামলা, এরকমই মামলা ছিল। মনে করে দেখুন, আমি আপনাদের এটা কভার করেছিলাম এসসি রিজার্ভেশন, যেটা ক্রিমি লেয়ার এবং ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো ওই মামলাতে রায় নিয়ে যখন ফর্মাল চিফ জাস্টিস ডিভাই চন্দ্রচূড় ছিলেন, তো মামলা নিয়ে একটা রায় এসেছিল, যেটাকে নিয়ে রিভিউ পিটিশন দিয়ে রায়টাকে ফেভারে করা হয়েছে। যেভাবে মানে গভর্নর যেটা চায় সেটা করে নিয়েছে, কারণ ডিভিশনের বহুমত। তো নিজের ইচ্ছা মতো একটুখানি সরকার চালাবেননি। তো এই মামলা ক্ষেত্রে যদি বাই চান্স সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে ডিনাই করে দিলেন, করতেই পারেন, তাহলে সে ক্ষেত্রে গভর্নর কি করবে, যে পার্লামেন্টের নতুন ল পাস করে আইনটাকে ঘুরিয়ে দেবেন, রাষ্ট্রপতি আর রাজ্যপালের পাওয়ারটাকে কেড়ে নেবে সুপ্রিম কোর্ট। তারা একটা নিশব, মানে ঠুনঠুনে গোপাল হয়ে বসে থাকবে। কি যেন বলে সেই জায়গা, জগন্নাথকে নিয়ে বলে না, যেটা জগন্নাথ নিয়ে কথা আছে যে কিছুই না, হাত পা নেই বলে জগন্নাথ সেজে বসে থাকবে। এটা তো হতে পারে না। তো সেই কারণে রিভিউ পিটিশন ফাইল করা হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে মডিফিকেশন কি মডিফিকেশন হয়, এটা বিরাট বড় মামলা। এখন প্রত্যেকের নজর এইদিকে রয়েছে, আর তার পাশাপাশি আমাদের নজর তো পশ্চিমবঙ্গের দিকে রয়েছে, যে রাষ্ট্রপতি শাসনের দিকে পুরোপুরি বিষয়টা এগোচ্ছে কিনা। কারণ মাহল এখনো পর্যন্ত ঠান্ডা হলেও মাহলটাকে থমথমে বলা চলে, ঠান্ডা না, থমথমে। অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।